ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সরাসরি যাচ্ছি সে অনুষ্ঠানে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের মানুষকে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবা চালু হওয়ায় নাগরিকগণ ডিজিটাল সেন্টার থেকে অ্যাকাউন্ট খোলা, টাকা পাঠানো, সঞ্চয় করা, ঋণ গ্রহণ, বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স উত্তোলন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি টাকা উত্তোলন, বিভিন্ন ধরনের ফি প্রদান ইত্যাদি আর্থিক কর্মকাণ্ডের সুবিধা পাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, করোনা মহামারী পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবার প্রয়োজন আমরা নূতন আঙ্গিকে উপলব্ধি করতে পেরেছি। বৈশ্বিক মহামারীর প্রাদুর্ভাবে যখন স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম, তখন তথ্য প্রযুক্তি হয়ে ওঠে জরুরি গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাওয়ার একমাত্র নির্ভরশীল মাধ্যম। দেশের শিক্ষা কার্যক্রম, বিচারিক কার্যক্রম, স্বাস্থ্য সেবা, ব্যাংকিং সেবা ইত্যাদি হয়ে পড়ে তথ্য প্রযুক্তি নির্ভর। চলমান মহামারীর সময়ে তথ্য প্রযুক্তির স্থানীয় বাজার অকল্পনীয় প্রসার লাভ করেছে। এই মহামারীকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করেই দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে। করোনার কারণে অনেক ক্রেতাই ঘরে বসে তাদের পছন্দের প্রয়োজনীয় পণ্যটি পেতে চায়, ফলে অনলাইনে কেনাকাটা বহুগুণে বেড়ে গেছে। ই কমার্স এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাত। ই কমার্সের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই আগ্রহ ধরে রাখতে হলে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। কিন্তু কিছু সংখ্যক উদ্যোক্তা ই কমার্সের নামে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। অনলাইনে এক ধরনের পণ্য প্রদর্শন করে ডেলিভারি দিচ্ছে নিম্নমানের বা অন্য পণ্য। অনেক সময় অর্ডার নিয়ে পেমেন্ট পাওয়ার পর পণ্য ডেলিভারি না দিয়ে ফেসবুক পেজ বা ওয়েবসাইট বন্ধ করে দেয়। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছে এবং অনলাইনে কেনাকাটায় আগ্রহ হারাচ্ছে। মুসলিমা কিছু অসাধু লোকের প্রতারণার জন্য যাতে ই কমার্সের মতো একটি বিপুল সম্ভাবনার খাতের প্রসার কোনোভাবেই থেমে না যায়, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করতে হবে। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে সাইবার ক্রাইমের মাত্রাও বেড়ে যাচ্ছে। অনেক সময় বিভিন্ন ইস্যুতে সামাজিক অস্থিরতাও দেখা দেয়। তাই সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তির উদ্ভাবনের পাশাপাশি এই ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। আমি আশা করি তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সকলে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সম্মানিত সুধীমণ্ডলী, দেশের বিপুল শ্রমশক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্থানীয় ডিজিটাল ডিভাইস উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে হবে। আইসিটিতে প্রশিক্ষণ প্রাপ্তদের যথাযথভাবে কাজে লাগাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। দেশে এখন স্যামসাং এর উচ্চ প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন, সোনি এর অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্ড্রয়েড টিভি সহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স তৈরি হচ্ছে। আমাদের দেশের বিনিয়োগকারীগণ ডিজিটাল ডিভাইস তৈরির ক্ষেত্রে বিনিয়োগের যে সাহস দেখিয়েছেন, সেই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। 2025 সালের মধ্যে দেশের আইসিটি খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা $5 বিলিয়ন মার্কিন ডলার অর্জনে তাদেরকে আরো অনেক সাহসী ভূমিকা রাখতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি ও সাহস যোগাচ্ছে। বাংলাদেশের ছেলেমেয়েরা এখন তৈরি করছে রোবট সহ নানাবিধ সামগ্রী। বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক রোবোটিক্স ও ব্লকচেন অলিম্পিয়াডে অংশ নিয়ে সম্মানজনক ফলাফল অর্জন করছে। এসব মেধাবী তরুণদের কাজে লাগিয়ে স্থানীয় টেকসই প্রযুক্তির উদ্ভাবন, প্রসার এবং ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি উন্নয়নশীল দেশের মডেল হিসাবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ। একটি সুন্দর ও সময়োপযোগী ডিজিটাল প্রযুক্তি পণ্যের প্রদর্শনী আয়োজন করার জন্য আমি আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি 3 দিন ব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2021 শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হোক। জয় বাংলা। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।
ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আপনাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে মঞ্চে এসে আপনাদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী, এখন আমি সবাইকে এবছরের থিম সং দেখার জন্য বিনীত অনুরোধ করছি। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারতাম না, যার জন্ম না হলে আজকে আমরা বাংলা ভাষায়, মায়ের ভাষায় কথা বলার অধিকার পেতাম না। আমি আরো স্মরণ করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যে ৩০ লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের সকল গণতান্ত্রিক এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো, এই ধারণাটি আমরা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আমাদের তরুণ উদ্ভাবক এবং উদ্যোক্তারা নতুন নতুন পণ্য, নতুন নতুন সমাধান নিয়ে যখন আইসিটি বিভাগের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রজেক্ট ইনোভেশন ফান্ডে কিংবা ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ একাডেমিতে অথবা স্টার্টআপ বাংলাদেশে যখন তারা যে কোনো ধরনের আবেদন জমা দেয়, তাদের নতুন নতুন উদ্ভাবনী পণ্যের যে সম্ভাবনাগুলো আমরা দেখতে পাই, সেই সকল পণ্যগুলোকে, তাদের স্বপ্নের সেই উদ্ভাবনগুলোকে আমাদের বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপোর আয়োজন আমরা শুরু করেছি 2019 সালে। এবারে 21 সালে আমাদের দ্বিতীয় আয়োজন। এই আয়োজনকে আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল দুটো প্ল্যাটফর্মে করতে চেয়েছিলাম,
কিন্তু বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আমরা এই পুরো আয়োজনটিকে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছি। আপনারা শুনে আনন্দিত হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত এই পুরো আয়োজনটিকে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছি। আপনারা শুনে আনন্দিত হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 12 বছরে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়া, ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করা এবং একেবারে গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সড়ক যোগাযোগ বৃদ্ধি পাওয়া এবং মানুষের যেই পারচেস ক্যাপাসিটি অর্থাৎ ক্রয় ক্ষমতা বৃদ্ধি হওয়ার ফলে বাংলাদেশের প্রতিটি বাড়ি যেরকম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে, ঠিক একই রকম ভাবে বাংলাদেশে প্রতি বছর আমাদের 4 কোটি মোবাইল ফোনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং প্রতি বছর প্রায় 30 লক্ষের বেশি রেফ্রিজারেটর বিক্রি হয়, 25 লক্ষের বেশি টেলিভিশন বিক্রি হয় এবং 12 লক্ষের বেশি কম্পিউটার বিক্রি হয় বাংলাদেশে এবং প্রায় 5 লক্ষাধিক এয়ার কন্ডিশনার বিক্রি হয়। আমাদের যে ক্রমবর্ধমান ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইসের যে প্রয়োজনীয়তা এবং চাহিদা বাড়ছে, সেটাকে মাথায় নিয়েই 2015 সালের ডিজিটাল বাংলাদেশের টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ রূপকার জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা প্রদান করেছিলেন যে আমাদের এই ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদন করে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং বাংলাদেশকে আমদানিকারক দেশ থেকে উৎপাদনকারী এবং উৎপাদনকারী দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। সেই 6 আগস্ট 2015 সালের সেই বৈঠকের নির্দেশনা যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করেন, সেই বৈঠকে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয় ভাই উপস্থিত ছিলেন এবং উনি আমাদের এনবিআর এর চেয়ারম্যান এবং বেসরকারি খাতের যারা ইন্ডাস্ট্রি লিডার্স তাদেরকে সাথে করে নিয়ে প্রায় 3 ঘন্টারও বেশি বৈঠক করে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন এবং আমরা এই সিদ্ধান্তে এসেছিলাম যে যদি 94টা কম্পোনেন্ট খুচরা যন্ত্রাংশের উপরে ইম্পোর্ট ডিউটি কমিয়ে 1% করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতেই আমরা মোবাইল ফোন আমরা তৈরি করতে পারবো, কম্পিউটার তৈরি করতে পারবো এবং আমরা আমদানিকারক দেশ থেকে উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবো। সেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পূরণের জন্য যখন আমরা অর্থমন্ত্রী মহোদয়ের কাছে এই আবেদনটি করি, তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত তিনি সেটি গ্রহণ করেন এবং 2016-17 অর্থ বছর থেকে এই খুচরা যন্ত্রাংশগুলো যেগুলো কম্পিউটার তৈরি করার জন্য, মোবাইল ফোন তৈরি করার জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, সেগুলোর আমদানি শুল্ক কমিয়ে 1% করার ফলেই আমরা দেখতে পেলাম একটা যুগান্তকারী পরিবর্তন আমাদের ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস সামগ্রীর উৎপাদনে বাংলাদেশ একটা বৈপ্লবিক সাফল্য অর্জন করতে পারলো। এই মুহূর্তে 8টারও বেশি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। বিশ্ববিখ্যাত স্যামসাং থেকে শুরু করে আমাদের স্থানীয় পণ্য উৎপাদনকারী ওয়ালটন, সিম্ফনি, এলজি, এই ধরনের বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো, দেশীয় ব্র্যান্ডগুলো, তারা বাংলাদেশের প্রয়োজনের 70% মোবাইল ফোন বাংলাদেশের মাটিতেই তারা অ্যাসেম্বল করছে। এবং আরো আনন্দের খবর হচ্ছে যে এই কোভিড কালীন সময়ে গত 12 মাসে আমাদের ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ওয়ালটনে যেখানে 22,000 শ্রমিক ছিল, আমাদের এই ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস সংযোজনকারী প্রতিষ্ঠানগুলিতে সেখানে প্রায় 8,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখন ওয়ালটন একটা কোম্পানিতে 30,000-এর বেশি ছেলে মেয়ে কাজ করছে। স্যামসাং এর স্থানীয় পার্টনার ফেয়ার গ্রুপে নরসিংদী ফ্যাক্টরিতে, সেখানে আমি কয়েক মাস আগে গিয়েছিলাম আমাদের দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসেডরকে সাথে করে নিয়ে, সেখানেও 2,000-এর উপরে ছেলে মেয়ে কাজ করছে। সিম্ফনি সহ অন্যান্য র্যাঙ্কস, সনির সবগুলো ফ্যাক্টরি মিলিয়ে
প্রায় লক্ষাধিক তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং সংযোজনকারী এই প্রতিষ্ঠানগুলিতে। আমরা বাংলাদেশ এখন শুধুমাত্র উৎপাদনকারী দেশই নয়, বাংলাদেশ থেকে ইতিমধ্যেই স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এগুলো বিপুল সংখ্যায় রপ্তানি কাজও শুরু হয়েছে এবং সেখান থেকে গত বছরেই প্রায় 42 কোটি টাকার ওপরে রপ্তানি করেছে ওয়ালটন, শুধু একটা কোম্পানি। আরো অন্যান্য কোম্পানিও তার রপ্তানি শুরু করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা নীতিগত সিদ্ধান্তের ফলে আমাদের দেশের পণ্য দেশে তৈরি হচ্ছে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, বিলিয়ন ডলারের হাজার হাজার কোটি টাকার নতুন পণ্যের চাহিদা আমাদের দেশের উৎপাদনের মাধ্যমে সেটি মেটানো সম্ভব হচ্ছে এবং লক্ষাধিক তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়েছে। একটা দেশের রাজনৈতিক নেতৃত্বের একজন সরকার প্রধানের একটা সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে কতটুকু এগিয়ে দিতে পারে তার একটা বড় উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2015 সালের 6 আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এনেছিলেন এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সচিব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রম এবং তার সঠিক দিক নির্দেশনার ফলে আজকে আমাদের এই ডিজিটাল ডিভাইস নতুন একটি শিল্পের আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। অথচ 2004 সালে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল, তৎকালীন প্রধানমন্ত্রীর অদূরদর্শিতার কারণে সেই সময়ের যে 15 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব স্যামসাং দিয়েছিল, সেই প্রস্তাবটি ফিরিয়ে নিয়ে গিয়েছিল তারা, কারণ সেই সময়ে হাওয়া ভবনের অনৈতিক দাবি তারা পূরণ করতে পারেনি এবং বাংলাদেশের 2004 সালে বিএনপি জামাত জোট সরকারের তাদের দুর্নীতি এবং তাদের অদূরদর্শিতার কারণে স্যামসাং সেই 15 বিলিয়ন ডলারের বিনিয়োগ বাংলাদেশে না করে তারা ভিয়েতনামে যে সেই বিনিয়োগটা করেছিল। আজকে ভিয়েতনামে স্যামসাং এর ফ্যাক্টরিতে 1.5 লক্ষাধিক তরুণ তরুণী সেখানে কাজ করছে। 70 বিলিয়ন ডলারের উপরে ভিয়েতনাম থেকে শুধু স্যামসাং একটা কোম্পানি তারা রপ্তানি করছে। যদি সেই সময়ে বিএনপি জামাতের সেই দুর্নীতিগ্রস্ত প্রশাসন না থাকতো, যদি হাওয়া ভবন সেই অনৈতিক দাবি না করত, তাহলে আজকে স্যামসাং এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আজকে লক্ষ লক্ষ তরুণ তরুণী কাজ করত। বাংলাদেশ সারা বিশ্বের বুকে একটি ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত হতে পারত। কিন্তু দেরিতে হলেও বাংলাদেশের জনগণের সমর্থন এবং ভোটের কারণে বিগত 12 বছরে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে। এই আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিত্তিটা রচনা করে গিয়েছিলেন জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিকে যেরকম 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে ইপিআর এর ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাটা সারা বাংলাদেশে পৌঁছে দিয়েছিলেন, আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু 1973 সালে 5 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আধুনিক যোগাযোগের সাথে প্রযুক্তির সাথে সংযুক্ত করেছিলেন বাংলাদেশকে। আবার 1975 সালে 14 জুন বেতবুনিয়াতে প্রথম স্যাটেলাইটে আর্থ স্টেশন স্থাপন করে স্যাটেলাইট যুগে প্রবেশ করার সুযোগ করে দিয়েছিলেন বাংলাদেশকে। এবং 73 সালের সেই জুলাই মাসে একটি অনুশাসন জারি করেছিলেন যে ইলেকট্রনিক্স সামগ্রীর উৎপাদন ব্যবস্থায় বাংলাদেশকে সক্ষম করে গড়ে তোলার জন্য নির্দেশনা দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন যে আমাদের এই স্বাধীনতা কখনোই পূর্ণ হবে না যদি আমাদের মা বোনেরা পরনের কাপড় না পায়, যদি আমাদের কৃষক শ্রমিকরা পেট ভরে খেতে না পায়। আমাদের এই স্বাধীনতা তখনই পূর্ণ হবে যখন আমাদের তরুণ যুবক শ্রেণীরা কর্মসংস্থানের সুযোগ পাবে অথবা চাকরির ব্যবস্থা করতে পারবে। আজকে বঙ্গবন্ধু সেই অসমাপ্ত অর্থনীতির মুক্তির সংগ্রামকে সফলভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। মাত্র 500
ডলার পার ক্যাপিটা ইনকাম ছিল 12 বছর আগে, আজকে এই 12 বছরে জননেত্রী শেখ হাসিনার সঠিক এবং দূরদর্শী সময়োপযোগী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম 2064 ডলারে উন্নীত হয়েছে এবং বাংলাদেশের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমাদের এই স্থানীয় চাহিদা পূরণের জন্য, আমাদের এই হাইটেক শিল্পকে ইকোসিস্টেম গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুপরামর্শে আমরা সারা বাংলাদেশে 39টা হাইটেক পার্ক প্রতিষ্ঠা করছি, 64টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি এবং শিশু কিশোরদেরকে আইসিটি শিক্ষায় শিক্ষিত করার জন্য সারা দেশে 25,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 8,000 স্থাপন করা হয়েছে, আরো 5,000 স্থাপনের কাজ চলছে এবং নতুন করে 10,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের প্রকল্প একনেকে উপস্থাপন করা হয়েছে এবং সারা বাংলাদেশের সংসদীয় আসন ভিত্তিক 300টি স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল 4.0 অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের যে ভবিষ্যৎমুখী যে প্রযুক্তিগুলো আছে, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এই সংক্রান্ত প্রযুক্তি বিষয়ে আমাদের শিশু, কিশোর, কিশোরী, তরুণ ছাত্রছাত্রীরা যাতে তাদের একটা প্রযুক্তি জ্ঞান নিয়ে বড় হতে পারে, তারা যেন আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে পারে এবং ভবিষ্যৎ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে পারে, তাদেরকে সেইভাবে সক্ষম করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমাদের ভবিষ্যৎ প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম করে গবেষকদেরকে তুলে ধরার জন্য আমরা 100টা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশেষায়িত ল্যাব স্থাপন করছি, 20টা বিশ্ববিদ্যালয়ে আমরা ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি এবং আমাদের এই হার্ডওয়্যার শিল্পের বিকাশের জন্য আমরা মাইক্রো প্রসেসর ডিজাইনিং একটি স্ট্র্যাটেজি আমরা প্রণয়ন করেছি, রোবোটিক স্ট্র্যাটেজি প্রণয়ন করেছি, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস স্ট্র্যাটেজি সহ ব্লকচেইন স্ট্র্যাটেজি, 5টি স্ট্র্যাটেজি প্রণয়ন করা হয়েছে, যেটি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করে দিয়েছেন এবং আমাদের এই হাইটেক শিল্পকে, হার্ডওয়্যার শিল্পকে আরো প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে ভিএলএসআই ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি আমাদের এই ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো থেকে যে তরুণ উদ্ভাবকরা তাদের নতুন নতুন পণ্য এবং উদ্ভাবনগুলো উপস্থাপন করবেন, তাদের সাথে আমরা বিনিয়োগকারীর একটা সংযোগ স্থাপন করে দিতে পারবো। আমাদের উদ্ভাবকদের তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, পেটেন্ট রাইট এবং কপিরাইটের জন্য যে সকল আইনগত সহায়তা প্রয়োজন, সেগুলো আমাদের আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন এন্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, A2I এর ইনোভেশন ল্যাব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য ইতিমধ্যেই সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের উদ্ভাবকরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের দেশের স্থানীয় সমস্যার সমাধান করবে, সারা বিশ্বের সমস্যাগুলো সমাধান করে নতুন নতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো পূরণ করবে। আমরা ইতিমধ্যেই বিলিয়ন ডলার আমরা আইটি এবং আইটিএস সেক্টর থেকে রপ্তানি করছি। আমাদের টার্গেট 2025 সালের মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস এবং আর&ডি সেক্টর থেকে $5 বিলিয়ন রপ্তানি আয় নিশ্চিত করা। আমাদের ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো থেকে আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে আমাদের লোকাল যে ইনোভেশন গুলো আছে, সেখানে আমাদের A2I ইনোভেশন ল্যাব তারা নেবুলাইজার তৈরি করেছে, তারা অ্যাম্বুলেন্স তৈরি করেছে, তারা রেফ্রিজারেটরের নতুন নতুন মডেল তারা তৈরি করেছে এবং ইতিমধ্যেই বেশ কিছু কমার্শিয়াল ভায়াবল প্রোডাক্ট তারা কিন্তু মার্কেটে এনেছে। আমরা আগামী দিনে চাই যে আমাদের দেশের যে চাহিদা হার্ডওয়্যার, সফটওয়্যার, একটা বাংলাদেশের ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার জন্য আমাদের এই ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো একটা সেতু বন্ধনের ভূমিকা পালন করবে। আমাদের প্রাইভেট সেক্টরের যারা শিল্প উদ্যোক্তারা আছে, বিশেষ করে বাংলাদেশ কম্পিউটার সমিতি আমাদের এই আয়োজনের মূল আয়োজক এবং তাদের যে অংশীদার হাইটেক পার্ক অথরিটি, স্টার্টআপ বাংলাদেশ,
A2I ইনোভেশন ল্যাব, ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি এবং ইউজিসি সহ আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা গবেষক এবং যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আমাদের অনুরোধ রইল যে আপনারা আপনাদের যে উদ্ভাবনীগুলো পণ্যগুলো আছে সেগুলো আপনারা এই ইনোভেশন এক্সপোর মাধ্যমে আপনারা শোকেস করবেন এবং এখানে যারা বিনিয়োগকারী আছেন, অ্যাঞ্জেল ইনভেস্টররা আছেন, ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলো আছে, সেগুলো আমরা সংযোগ ঘটিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের এই আইডিয়েশন থেকে কমার্শিয়ালাইজেশন পর্যন্ত প্রয়োজনীয় ফান্ডিং, মেন্টরিং, কোচিং এবং আপনাদের ভবিষ্যৎ যেই উৎপাদন এবং আপনাদের বিপণনের জন্য হাইটেক পার্কের যেই অফিস স্পেস কিংবা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করার জন্য যে জায়গা প্রয়োজন সেগুলো আমরা আইসিটি ডিভিশনে হাইটেক পার্কের পক্ষ থেকে আমরা প্রদান করব। আমরা আশা করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপোতে যে সকল পণ্যগুলো আমরা উপস্থাপন করব তারা ভবিষ্যতে বাংলাদেশের চাহিদা মিটিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে, ইনোভেশন ইকোসিস্টেম হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবে এবং আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি ইনোভেটিভ নেশন হিসেবে, উদ্ভাবনী জাতি হিসেবে তুলে ধরব। আমাদের সামনে 21 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে লক্ষ্যটা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন ইতিমধ্যে সেটি পূরণ হয়েছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। 31 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে টার্গেট দিয়েছেন উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এবং 41 সাল নাগাদ একটি জ্ঞান ভিত্তিক উন্নত অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের যে বাণিজ্যে বৈচিত্র্য আনা দরকার, যে ট্রেড ডাইভার্সিফিকেশন দরকার, সেটি নিশ্চিত করার জন্য আমরা আমাদের ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং এ গুরুত্ব দিতে চাই, নতুন নতুন পণ্য উদ্ভাবনে গুরুত্ব দিতে চাই। আমরা আজকে আমাদের ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো উদ্বোধনের মধ্য দিয়ে একদিকে যেরকম আমাদের ইনোভেটিভ প্রোডাক্টগুলো শোকেস করব, অপরদিকে এই 1, 2 এবং 3 এপ্রিল এই 3টি দিন মিলিয়ে আমরা বিভিন্ন সেমিনার, ওয়েবিনার এবং পলিসি ডায়ালগের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করার জন্য যে নীতিগত সহায়তা দরকার সেই ধরনের সহায়তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার সাথেও আমরা মত বিনিময় করব, যাতে করে আমরা 41 সাল নাগাদ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি জ্ঞান ভিত্তিক, একটি উন্নত বাংলাদেশের সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে পারি। তার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব। গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং হাবে ইনশাআল্লাহ পরিণত করব। আমাদের এবারের স্লোগান মেক হেয়ার সেল এভরিওয়্যার, অর্থাৎ বাংলাদেশে আমরা পণ্য উদ্ভাবন করব, তৈরি করব আর সেটি আমরা সারা বিশ্বে সর্বত্র আমরা ছড়িয়ে দেব, আমরা বিক্রয় করব। আমরা সেই লক্ষ্য পূরণের জন্য সকলকে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি আপনার গঠনমূলক বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, বাংলাদেশ আর বঙ্গবন্ধু সমার্থক। এদেশের উন্নয়ন ও অগ্রগামিতায় জাতির পিতা দূরদর্শিতার নেতৃত্বে স্মরণ করতে হয় প্রতি মুহূর্ত, প্রতিটি কর্মে। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিনির্মাণে তিনিই ভেবেছেন তথ্য প্রযুক্তির অগ্রগামিতার কথা। এখন জাতির পিতার সম্মানে বঙ্গবন্ধু ও আইসিটি শিরোনামে একটি অডিও ভিজুয়াল দেখব।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়েছিলে প্রযুক্তির ব্যবহারে। অকুত ভয় মুক্তিযোদ্ধারাও তোমারই আদর্শে উজ্জীবিত হয়ে প্রযুক্তির সীমিত ব্যবহারে দেখিয়েছে সাফল্য। বাঙালি পেয়েছে চূড়ান্ত বিজয় ও স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। বাঙালির নবযাত্রা সূচিত হয়েছিল তোমারই নেতৃত্বে, প্রযুক্তি ও যোগাযোগকে প্রাধান্য দিয়ে। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে তুমি একজন বিজ্ঞানীকে দিয়ে গড়ে তুলেছিলে শিক্ষা কমিশন। শিক্ষাকে সংবিধানে যুক্ত করেছ তুমি মৌলিক অধিকার হিসেবে। পিতা, তোমার এই উদ্যোগে বাংলাদেশ লাভ করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU এর সদস্য পদ 1973 সালেই। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে তুমি স্থাপন করেছিলে ভূ উপগ্রহ কেন্দ্র 1975 সালে বেতবুনিয়াতে। আগামী পৃথিবীর কথা ভেবে দেশের উন্নয়ন কল্পে চিকিৎসা, শিল্প কারখানা, কৃষি উন্নয়ন ও বিজ্ঞান গবেষণার জন্য তুমি গঠন করেছিলে পরমাণু শক্তি কমিশন BCSIR BARC। তুমি আহ্বান রেখেছিলে বিশ্বসভা মাঝে বিশ্বের সকল সম্পদ ও কারিগরি জ্ঞানের সুষ্ঠু বন্টনের দ্বারা এমন কল্যাণের দ্বার খুলে দেয়া যাবে যেখানে প্রত্যেক মানুষ সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা লাভ করবে। পিতা, তোমারই আদর্শ সমুন্নত রেখে তোমার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া ডিজিটাল বাংলাদেশ আজ এগিয়ে চলে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে, পৃথিবীর বুকে মাথা উঁচু করে। শতবর্ষের এই আনন্দ দিনে তোমাকে অভিবাদন। সম্মানিত সুধী, এবার মঞ্চে এসে বক্তব্য রাখবেন বাংলাদেশে ই-কমার্সের সারা জাগানো কোম্পানি eValley.com লিমিটেডের CEO মোহাম্মদ রাসেল। আমি জনাব মোহাম্মদ রাসেলকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে তার বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর eValley.com.bd। আজকে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো প্লাটিনাম স্পন্সর হতে পেরে eValley পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, যার নেতৃত্বে আমাদের জাতি আজ ডেভেলপমেন্ট ফেজের চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি আমাদের ICT ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়ে আমরা যারা আজকে ডিজিটাল বিজনেসের সাথে যুক্ত তাদেরকে গ্লোবাল বিজনেসের একটি স্বপ্ন দেখাচ্ছেন। আমি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ পোস্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা AKM রহমতুল্লাহ এবং আমাদের এখানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন eValley বাংলাদেশে ই-কমার্সে 2018 সালে যাত্রা শুরু করেছিল। আজকে প্রায় 2 বছরের মধ্যে eValley তার বর্তমান অবস্থান
কে উন্নত করে প্রায় 50 লক্ষেরও অধিক কাস্টমারকে সার্ভিস দিয়ে যাচ্ছে, যেখানে প্রায় 30,000-এর অধিক সেলার আমাদের এখানে আছেন। আমরা এবারের যে মেইন স্লোগান মেক হেয়ার সেল এভরিহোয়ার, এই স্লোগানের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং এরই সাথে ঘোষণা করছি আমরা 2022 সালের মধ্যে ইভ্যালির পক্ষ থেকে গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদেরকে প্রকাশিত করব এবং এই বাংলাদেশি পণ্যকে বিশ্বের দরবারে যাতে ই কমার্সের থ্রুতে সেল করা যায় সেজন্য আমরা আমাদের টেকনোলজিকে ডেভেলপ করব। আপনারা জানেন চায়নাতে আলিবাবা এবং চায়নার ইকোনমি দুটোই 97 সালের পর থেকে একটি ড্রাস্টিক্যাল গ্রোথ পেয়েছিল, কারণ আলিবাবা চায়নার ইকোনমিতে এক্সপোর্টে একটি বিশাল ভূমিকা রেখেছিলেন। আমাদের আজকে বড় বড় ফ্যাক্টরি আছে, বড় বড় ব্র্যান্ড আছে। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, যার কথা আমি শেষে স্পেশালি যাকে আমি থ্যাঙ্কস দিতে চেয়েছি, উনি উল্লেখ করেছেন যে ওয়ালটন, স্যামসাং সহ সব কিছুই আমাদের এখানে প্রডিউস হচ্ছে, কিন্তু এই প্রোডাকশনটা আমরা জানি অনেকটাই বাংলাদেশের মার্কেটের জন্য তৈরি করা, এবং ওয়ালটন ট্রাই করছে এখন এক্সপোর্ট করতে তাদের নিজস্ব ওয়েতে, তারা অ্যামাজনের সাথেও অ্যাফিলিয়েটেড। আমরা ইভ্যালির পক্ষ থেকে এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ 2025-এর মধ্যে বিশ্বের দরবারে অনলাইন কেনাকাটার একটা এক্সপোর্ট প্ল্যাটফর্ম হবে ইভ্যালি। আমরা এখন ইন্টারনাল ইভ্যালিকে রান করছি, ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে এক্সপোর্টও আমরা ভালো করতে পারবো আশা করি। আপনারা অলরেডি জেনেছেন ইভ্যালি তার ই কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি আমাদের আরও কিছু সার্ভিস রয়েছে। আমরা অলরেডি ফুড শুরু করেছি, এছাড়া আমাদের রিসেন্টলি লঞ্চ হয়েছে ই জবস। এর বাইরেও আমরা আগামী 2 মাসের মধ্যে হেলথ সেগমেন্টে আমরা হেলথ করতে যাচ্ছি এবং এগ্রিকালচার সেগমেন্টে আমরা এগ্রি, এই দুটো অ্যাপ লঞ্চ করব। এছাড়াও আমাদের বুকিং নামে একটি ট্যুরিজম এবং হোটেল বুকিং প্ল্যাটফর্ম আমরা লঞ্চ করব। সো আমরা মনে করি বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমি সর্বশেষে আমাদের যে ব্যক্তির ইন্সপায়ারেশন এবং যার বক্তব্য শুনে আমি সবসময় উৎসাহিত হই, আজকের অনুষ্ঠানের সভাপতি জোনায়েদ আহমেদ পলক, ওনাকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। এছাড়া থ্যাঙ্কস জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের হাইটেক পার্কের অথরিটির চেয়ারম্যান জনাব হুসনে আরা বেগম। এছাড়া উপস্থিত আছেন স্টার্ট আপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও তিনা এফ জাবিন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া স্পেশাল থ্যাঙ্কস আমাদের বিসিএস এর সভাপতি, কম্পিউটার সমিতির সভাপতি মনির ভাই, যদিও উনি অসুস্থ থাকাকালীন একজন মনির ভাইকে পাইনি, আমাদের আরেকজন মনির ভাই আছেন। উনি আমাদেরকে এই প্রোগ্রামে প্লাটিনাম স্পন্সর করাতে এবং ওনারা আমাদেরকে সিলেক্ট করাতে আমরা ইভ্যালির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই অনুষ্ঠানে আমরা ইভ্যালি স্পন্সর হিসাবে থাকতে পেরে এবং সামগ্রিক অনুষ্ঠানে আপনাদের পাশে থাকতে পেরে আমাদের ইভ্যালি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রাসেলকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, ওয়ালটন বাংলাদেশের ব্র্যান্ড, উদ্যোক্তারা এ মাটির সন্তান। পণ্যটি তৈরি হয় বাংলাদেশে, কারখানায় কাজ করেন বাংলাদেশি শ্রমিকরা। এবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন SM রেজাউল আলম শামীম, চেয়ারম্যান ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। SM রেজাউল আলম শামীম। আজকে ডিজিটাল বাংলাদেশ এক্সপো, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2021
উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি বিভাগ, উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব AKM রহমতুল্লাহ এমপি ও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় সিনিয়র সচিব ICT ডিভিশন ও ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, আমার প্রিয় সাংবাদিক ভাই বৃন্দ, সকলকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের শুভেচ্ছা ও সালাম। সত্যিকার অর্থে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর অর্থনীতির দেশ, কিন্তু আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের যে ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানির মাধ্যমে পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছে তথ্য প্রযুক্তিতে, ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানির মাধ্যমে পরিচয় করিয়ে দিতে সক্ষম হচ্ছে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়া অনন্য এক বাংলাদেশকে। আজকে জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় এর সরাসরি দিক নির্দেশনায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে। বাস্তবিক অর্থে বর্তমান সরকার এর উৎসাহে ওয়ালটন সহ আরো অনেক স্টার্টআপ কোম্পানি ডিজিটাল ডিভাইস ও ইলেকট্রনিক্স ডিভাইস উৎপাদন করে সেই সাথে উদ্ভাবনী শক্তি দিয়ে অনেক উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে যাচ্ছে। শুরুতে এই শিল্পের প্রয়োজনীয় নীতিমালা না থাকায় খুবই কঠিন হচ্ছিল এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু বর্তমানে এই শিল্পের যে নীতি সহায়তার অনেকটাই বাস্তবায়িত হলেও এই শিল্পকে ধরে রাখতে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার প্রয়োজন। আমি আশা করি এই ধরনের এক্সপো প্রযুক্তি নির্ভর শিল্পকে ত্বরান্বিত করতে সহায়তা করবে। পরিশেষে আমি আশা করি সেদিন বেশি দূরে নয় যেদিন মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত প্রযুক্তি পণ্য সগৌরবে নেতৃত্ব দেবে বিশ্বজুড়ে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের এক্সপোর স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মেড ইন বাংলাদেশ, মেক হেয়ার, সেল এভরি হেয়ার। সময় এখন বিশ্বজয়ের।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জনাব এস.এম. রেজাউল আলম শামীমকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, বাংলাদেশের স্টার্টআপ লিমিটেডের উদ্ভাবনী ধারণাকে ব্যবসায় রূপান্তরিত করে দেশে সরাসরি আমাদের সবার প্রিয় জনাব সজীব অজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য প্রযুক্তির সুফল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে ব্রডব্যান্ড কানেক্টিভিটি, সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে ইন্টারনেট সুবিধা, দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য তৈরি হচ্ছে 64 জেলাতে 64টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এছাড়া ব্যাসিস, বাক্য, ইক্যাব, বিসিএস এবং 6,50,000 ফ্রিল্যান্সার আইটি এবং আইটিএস পণ্য সামগ্রী উৎপাদন এবং বিদেশে রপ্তানি করছে। ইতিমধ্যে আমাদের আইটি সেক্টর থেকে 1 বিলিয়ন রপ্তানি হয়েছে এবং আমাদের লক্ষ্য 2025 সালের মধ্যে 5 বিলিয়ন আমরা ছাড়িয়ে যাব। এছাড়াও আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, হাইটেক পার্ক অথরিটি সহ অন্যান্য আইটি সেক্টর বিভিন্ন কর্মসূচি নিয়ে সরকারের ভিশন 2021 বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধী, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি আইডিয়া, অ্যাসপায়ার টু ইনোভেট A2I ও বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজন করেছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2021, যা 1 এপ্রিল থেকে 3 এপ্রিল পর্যন্ত চলবে। করোনা মহামারীর জন্য অত্যন্ত সীমিত আকারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে ভার্চুয়ালি এই প্রদর্শনী উপভোগ করার জন্য এবং একই সাথে আমাদের অনেকগুলো সেমিনার এবং ওয়ার্কশপ আছে, সেগুলোতে ভার্চুয়ালি জয়েন করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি দীর্ঘায়িত করব না এই জন্য, যেহেতু ইতিপূর্বে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় থেকে শুরু করে প্রত্যেকে হাইটেক পার্ক সম্বন্ধে অনেক কিছু বলে গেছেন। আমি শুধু খালি জানাবো যে আমাদের 29টি হাইটেক পার্কের মধ্যে ইতিমধ্যে 5টি হাইটেক পার্ক সম্পন্ন হয়েছে, 3টি খুব অচিরেই সম্পন্ন হবে এবং এদের মধ্যে আমাদের স্যামসাং, ওয়ালটন, সনি র্যাংস, নোকিয়া, বিজিআইটি, লিও কেবলস, অরিক্স বায়োটেকের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো জমি বরাদ্দ নিয়ে কাজ শুরু করেছে। তৎমধ্যে কয়েকটি কোম্পানি বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈরে পণ্য উৎপাদন এবং সেটি বিদেশে রপ্তানিও করছে। কিছু কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে আমাদের হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে দেশি বিদেশি বিনিয়োগের জন্য 14টি প্রণোদনা দেওয়া হচ্ছে। তৎমধ্যে 10 বছরের জন্য ট্যাক্স মওকুফ, আমদানি শুল্কের উপর শুল্ক মওকুফ, শতভাগ প্রফিট রিপ্রেজেন্টেশনের সুবিধা অন্যতম। প্রিয় সুধী মণ্ডলী, আমাদের জানা আছে যে নতুন উদ্যোক্তা বদলে দিতে পারে এবং তৈরি করতে পারে গুগল, আমাজনের মতো বড় বড় কোম্পানি। আমাদের দেশেও তেমনি রয়েছে প্রতিভা, তরুণ উদ্যোক্তাদের মধ্যে রয়েছে তেমনি জ্ঞান ও প্রজ্ঞা। তাদের দরকার শুধু একটু সুযোগ সুবিধা। আপনারা কিছুক্ষণ আগেই শুনেছেন যে আমাদের স্টার্টআপ কোম্পানি এবং সেই সাথে আইডিয়া প্রজেক্ট থেকে আমাদের নিরন্তর সহায়তা প্রদান করা হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য। এছাড়াও আমাদের হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রত্যেক স্টার্টআপের জন্য একটু করে ফ্লোর বিনা পয়সায় বরাদ্দ দেওয়া হচ্ছে এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য ইতিমধ্যে আরও একটি প্রজেক্ট, যেটি ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প নামে অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে 7টি বিশ্ববিদ্যালয় ইনকিউবেশন হাব তৈরি করা হবে এবং নতুন উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া হবে এবং 5,000 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রিয় সুধী মণ্ডলী, দেশকে এগিয়ে নিতে হলে বিনিয়োগের কোনো বিকল্প নেই এবং বিনিয়োগ আকৃষ্ট করতে হলে তৈরি করতে হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ, দিতে হবে কাঙ্ক্ষিত সেবা। এই কারণে বিডা, বেজা, বেবজা, হাইটেক পার্ক প্রতিটির জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। হাইটেক পার্ক থেকে 148টি সেবা চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে আমরা 20টি সেবা অনলাইনে প্রদান করছি। এতে করে ইজ অফ ডুইং বিজনেসে আমাদের সূচক ঊর্ধ্বমুখী হবে। পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতিকে, যার পৃষ্ঠপোষকতা আমাদের এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছে। ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মহোদয়কে, যার সহায়তা ও দিক নির্দেশনা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। আমাদের বিশেষ অতিথিবর্গ, যাদের পদচারণের অনুষ্ঠানটি পূর্ণতা পেয়েছে। আমাদের সকল সুধী মণ্ডলী, যারা না থাকলে অনুষ্ঠানটি সম্পন্ন হতো না, এবং মিডিয়া কর্মী ভাই ও বোনদের, যাদের প্রয়াস আমাদের এই অনুষ্ঠানটিকে